না না অনির্বাণদা, আমি এখানে নীলের জন্য কোনো কাজের কথা বলতে আসিনি। আমি এসেছিলাম অন্য একটা ব্যাপারে। অনির্বাণ একটু অবাক হয়ে রইল রায়ের কথা শুনে। সে ভেবেছিল হয়তো এই অফিসে নীলের জন্য একটা কাজ চাইবে, কিন্তু তা নয়। অন্য কোনো ব্যাপারে কী কথা বলতে চাইছে রায়? রায় তখন আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে বলল, এই রোদে হাঁটতে হাঁটতে এসেছি তো, খুব ঘেমে গেছি, একটু জল দেবে? অনির্বাণ ফোন করে একটু জল আনতে বলে। এসিটা একটু বাড়িয়ে দিল। আচ্ছা রায়, এটা কি তুমি ঠিক করলে? বাড়ির অমতে বিয়ে করে আজ এই অবস্থায়? অনির্বাণের কথাটা শেষ না করতেই রায় বলল, বাড়ির লোক যে আমাকে অমতে বিয়ে ঠিক করেছিল, সেটা কি ঠিক কাজ করেছিল অনির্বাণদা? জলের গ্লাসটা টেবিলে নামাতেই ঢক ঢক করে খেয়ে ফেলল রায়। মুখটা মুছে নিয়ে হাসি হাসি মুখ করে তাকালো অনির্বাণের দিকে। না, এই হাসিতে কোনো ভেজাল নেই। তবে কি তারা সবাই ভুল ভাবছে? রায় সত্যিই সুখী আছে? অনির্বাণ এই সব ভাবতে ভাবতে হারিয়ে গেল অতীতে। এই রায়, এবার ঘুম থেকে ওঠ, কটা বাজে খেয়াল আছে? মায়ের কথা না শুনে বালিশটা কানে চাপা দিয়ে শুয়ে পড়ল। মাও না ছোড়বান্দা, কিছুতেই রায়কে না উঠিয়ে যাবেন না তিনি। মা মেয়ের এই যুদ্ধ নিচের তলার বসার ঘরেও শোনা যাচ্ছে। সেখানে অনির্বাণ রায়ের দাদার সাথে জরুরি কথাবার্তায় ব্যস্ত। ওপরের কাণ্ডকারখানা দেখে দুজনেই হাসিতে অস্থির। অবশেষে রায় পরাজিত হয়ে নিচে নেমে এসে দাদাকে নালিশ করে বলল, তুই মাকে মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা কর, এমন দজ্জাল মহিলার সাথে থাকা যায় না। রায়ের বাবা এতক্ষণ অবধি পেপার পড়তে ব্যস্ত ছিলেন। তিনি সবটা শুনে রায়কে বললেন, এত কষ্ট করার দরকার নেই, এমন দজ্জাল মহিলার সাথে তোমাকে থাকতে হবে না। আমরা একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেব, তখন আর তোমাকে এখানে থাকতে হবে না। সব শুনে রায়ের মাথা আরও গরম হয়ে গেল। কিছু না বলে আবার নিজের রুমে ফিরে গেল। কি ভাবছো অনির্বাণদা? রায়ের কথাই সম্মত ফিরল অনির্বাণের। তারপর মুখে হাসি নিয়ে বলল, কিছু না, তুমি অনেক বদলে গেছো রায়। আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো একটা মেয়ে এতটা বদলে যাবে। সব কিছু কি সুন্দর মানিয়ে নিয়েছ। রায় এবার একটু উদাস সুরে বলল, দাদা কেমন আছে অনির্বাণদা? আর মা বাবা কেমন আছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনির্বাণ বলল, সবাই মোটামুটি ভালোই আছে, তবে তোমাকে ছাড়া বাড়িটা বড্ড শূন্য। উফ, খুব জোরে লাগলো। কে কি ছুড়ল বলো তো? অনির্বাণ মাথায় হাত দিয়ে নিজেও এদিক ওদিক তাকাতে লাগলো। রায়ের দাদা রায়কে টানতে টানতে অনির্বাণের কাছে নিয়ে এলো। এই যে উড়নচণ্ডী মেয়েটা তোর মাথায় ঢিল ছুঁড়েছে। অনির্বাণ কিছুটা অবাক হয়ে বলল, রায়, আমার মাথায় তুমি ঢিল ছুঁড়লে কেন? আমি তো কিছু করিনি। রায় নিজের কাজে লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি ইচ্ছে করে তোমার মাথায় ঢিল ছুঁড়িনি অনির্বাণদা, আমি তো আম পাড়ার চেষ্টা করছিলাম। মাথাতে বেশ জোরে লাগলেও রায়ের কথা শুনে হো হো করে হেসে উঠল অনির্বাণ। রায়ের দাদা রেগে বলল, একদম হাসবি না অনি, এই মেয়েটা প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে। অনির্বাণ হাসতে হাসতে বলল, ছেড়ে দে ওকে। আর রায়, এখন আমরা এখানে বসে আছি তো, আমরা চলে যাওয়ার পর তুমি তখন আম পাড়ার চেষ্টা করবে। আবার কোথায় হারিয়ে গেলে অনির্বাণদা? না না, কোথাও না। বলো আমায়, কাছে এসেছো কেন? কিছুক্ষণ চুপ থাকার পর রায় বলতে শুরু করলো, নীল বড্ড ভালো ছেলে, আমি ভীষণ সুখে আছি। ও হয়তো তোমাদের মতো বিজনেসম্যান নয়, খুব বেশি রোজগারও করে না, তবে যেটুকু করে তাতে আমরা ভীষণ ভালো আছি। নীল শিল্পী মানুষ। আমি ওর জীবনে আসার আগে থেকেই সংসারে পেতেছে রং তুলির আর ক্যানভাসের সাথে। অনেক স্টুডেন্ট ওর কাছে আঁকা শিখতে আসে। তুমি দেখো অনির্বাণদা, ওর একদিন নিজস্ব আর্ট গ্যালারি হবে, এক্সিবিশন হবে ওর আঁকা ছবি নিয়ে। ওর চেষ্টা বিফলে যাবে না, তুমি দেখে নিও। রায়ের চোখগুলো চকচক করছে আনন্দে।
অনির্বাণ তা স্পষ্ট দেখতে পাচ্ছে। সেও তো এভাবেই কষ্ট করে এত বড় বিজনেস খুলতে পেরেছে। কষ্ট করলে একদিন ঠিক সাফল্য আসবেই। অনির্বাণ রায়কে বলল, নীলের হাতটা শক্ত করে ধরে রেখো, ও ঠিক পারবে। আর আমি যদি কোনো উপকার করতে পারি তাহলে আমার ভালো লাগবে। রায় তাড়াতাড়ি বলে উঠল, আমি তো তাই জন্যই তোমার কাছে এসেছি। অনির্বাণ রায়কে থামিয়ে বলল, সব শুনবো, তার আগে বলো দুপুরে খাওয়া দাওয়া করেছো? রায় বলল, হ্যাঁ করেছি তো, আজ নীল একটু ব্যস্ত ছিল, ও ভালো রান্না করতে পারে। ও আসছে না দেখে আমি রান্না শুরু করলাম। আমি তো এখনও ভালো করে শিখে উঠতে পারিনি। ওই ভাত, ডাল আর আলু ভাতে করেছিলাম, তাতেই নীল কত তৃপ্তি করে খেলো। আজ আবার নিরামিষ কেন রান্না করেছো মা? তুমি জানো না আমি মাছ, মাংস, ডিম ছাড়া খেতে পারি না। সব শিখতে হবে খাওয়া, আজ খেয়ে নে, কাল তোর পছন্দের মতো কিছু বানাবো একটা। না মা, আমি খাবো না। খাবার টেবিল থেকে রায় উঠে যেতেই রায়ের মা অনির্বাণের দিকে তাকিয়ে বলল, দেখেছো দেখেছো অনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। অনির্বাণ একটা দরকারি ফাইল নিতে রায়ের দাদার কাছে এসেছিল। এই রকম অবস্থা দেখে নিজেই হেসে পড়ল। এইসব ভাবতে ভাবতে রায়ের মুখের দিকে তাকালো। ভালোবাসায় কতটা জোর থাকলে এমন উড়নচণ্ডী মেয়েটা সংসারী হতে পারে। রায়ের মুখের দিকে তাকালে কোনো কষ্টের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে না, বরং মেয়েটা বড্ড বেশি ভালো আছে। রায় আবারও বলা শুরু করলো, আমি যেখানে থাকি সেখানে অনেক গৃহবধূ আছে যারা নিজেরা স্বাবলম্বী হতে চায়, স্বামীর সাথে নিজেরাও পরিবারের দায়িত্ব নিতে চায়। অনির্বাণদা, তোমরা তো এত এত শাড়ি তৈরি করাও, একবার তাদের সুযোগ দাও না, ওরা ভীষণ ভালো সেলাইয়ের কাজ জানে। এখন তো শাড়ির ওপর হাতের সেলাইয়ের কাজ তো দারুণ চলছে, ওদের একবার সুযোগ দিয়ে দেখো। অনির্বাণের বেশ ভালো লাগলো রায়ের কথাটা শুনে। মেয়েটা মন্দ বলেনি, একবার সুযোগ দেওয়া যেতেই পারে। অনির্বাণ সাথে সাথেই রাজি হয়ে বলল, এ তো ভীষণ দারুণ ব্যাপার, আমরাও তো খুঁজছিলাম এই রকম মানুষদের যাদের ওপর ভরসা করতে পারি। তবে রায়, তুমিও তো ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশুনো করেছো, আমার অফিসে এমন একজনকে চাইছি, তুমি কি কাজটা করবে? আমি তোমাকে দয়া করে দিচ্ছি না, এমন একজনকেই দরকার এই অফিসে, আর এটা আমার অফিস, তোমার দাদার নয়, তুমি নির্দ্বিধায় কাজ করতে পারো। রায়ও রাজি হয়ে যায়। ঘরে ফেরার আগে রায় বলে গেল, অনির্বাণদা, আমি আসবো তোমার অফিসে, আমার বাড়ির লোকেদের সাথে দেখা হলে একটু বলে দিও রায় ভালো আছে নীলের সাথে। ওদিকে সন্ধে হতে না হতেই বাড়ি ফিরল রায়। পাড়ার গৃহবধূরা সবাই আশা নিয়ে বসে আছে। রায় এসে বলল, এইভাবেই আর বসে থাকা চলবে না, খুব তাড়াতাড়ি তোমাদের কাজ আসতে চলেছে। সবাই হাসি খুশি মুখে বাড়ি ফিরে গেল। তারপর রায় নীলের পাশে এসে বসল। অনির্বাণদার অফিসে আমারও একটা কাজ হয়েছে, আমি সংসার সামলে কাজটা করতে পারবো। নীল রায়কে জড়িয়ে ধরে বলল, আমাকে বিয়ে করে তুমি সুখী তো? রায় হাসি মুখে বলল, আমার আমিকে চিনতে পেরেছি তোমাকে পাওয়ার পর, এই সংসার সাজিয়ে নেব দুজনে। সন্ধে নেমে এলো, আর একটু পরে অন্ধকার আরও গাঢ় হবে, তবু স্বপ্নরা আলো জ্বেলে রেখেছে, একদিন সব সত্যি হবে। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন অনেক গল্প পাওয়ার জন্য পাশে থাকবেন। এভাবেই আপনাদের সহযোগিতা পেয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।